আমি পদ্মজা। পর্ব সংখ্যা 40। লেখনীতে ইলমা বেহরোজ। গল্প পাঠে আমি আফসানা পারভিন। পদ্মজা। আমিরের বাকি কথা পদ্মজা শুনল না। সে হেমলতার ঘরের দিকে এগুলো। হেমলতার ঘরের দরজা খুলতেই অদ্ভুত একটা অনুভূতি হয়। শিহরিত হয়ে কেঁপে ওঠে সে। 6 বছর আগের মতোই সব। নেই শুধু মা। পদ্মজা ধীর পায়ে ঘরে ঢুকে আলমারি খুলে হেমলতার শাড়ি বের করে ঘ্রাণ শোঁকে বুকের সাথে জড়িয়ে রাখে। গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে মাটিতে। হাউমাউ করে কান্নাটা আসে না অনেক দিন। কষ্টগুলো চেপে থাকে বুকের ভেতর। পূর্ণা দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। সে তার আবাকে দেখছে। পদ্মজা বারবার নাক টানছে। অজস্র চুমুতে ভরিয়ে দিচ্ছে মায়ের শাড়ি, যেন সে শাড়ি না, তার মাকেই চুমু দিচ্ছে। পূর্ণার মন ব্যথায় ভরে ওঠে। তার কি মায়ের জন্য কষ্ট হচ্ছে, নাকি আপার কান্না দেখে কষ্ট হচ্ছে জানে না পূর্ণা। শুধু উপলব্ধি করছে তার কান্না পাচ্ছে। কান্নার শব্দ শুনে পদ্মজা ঘাড় ঘুরিয়ে তাকালো। পূর্ণাকে কাঁদতে দেখে দ্রুত চোখের জল মুছে হাতের শাড়ি আলমারিতে রাখলো। এরপর পূর্ণাকে ডাকলো, আয় এদিকে। পূর্ণা ফোপাতে ফোপাতে এগিয়ে আসে। পদ্মজা বিছানায় বসলো। পূর্ণা পদ্মজার কোলে মাথা রেখে কাচুমাচু হয়ে শুয়ে পড়ল। পদ্মজা বলল, বয়স 21-এর ঘরে, মনটা তো সেই 14-15 বছরেই পড়ে আছে। পূর্ণা পদ্মজার এক হাত মুঠোয় নিয়ে বলল, আমার খুব কান্না পাচ্ছে। কাঁদিস না, ঠেলে ঠুলে বেরিয়ে আসছে তো, থামানোর চেষ্টা কর। থামছে না, তুই তো আরও কাঁদছিস, বেড়ে যাচ্ছে তো। পদ্মজা ঠাস করে পূর্ণার গালে থাপ্পড় বসালো। সঙ্গে সঙ্গে পূর্ণার কান্না থেমে যায়। চোখ বড় বড় করে তাকায়। পদ্মজা আওয়াজ তুলে হেসে ওঠে। পূর্ণা দ্রুত উঠে বসে। হাত ঝাড়তে ঝাড়তে হেসে বলল, থেমে গেছে। পদ্মজার হাসি বেড়ে গেল। মুখে হাত চেপে হাসি আটকানোর চেষ্টা করে। হাসির ঠেলায় চোখে জল চলে আসে। পূর্ণা কান্না নিয়ন্ত্রণ করতে পারে না। থামাতে বললে আরও বেড়ে যায়। ব্যাপারটা যে কেউ উপভোগ করে। প্রেমা ঘরে ঢুকে অভিমানী কণ্ঠে বলল, আমাকে ছাড়া কি নিয়ে কথা বলে হাসা হচ্ছে? পদ্মজা হাসতে হাসতে বলল, পূর্ণা কাঁদছিল, থামাতে পারছিল না। প্রেমা হেসে বিছানায় উঠে বসে। 2 পা ভাঁজ করে বসে বলল, বড় আপা, ছোট আপা নামাজ পড়ে না। পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, কী রে, তুই নামাজ পড়িস না কেন? চিঠিতে তো বলিস অন্য কথা। পূর্ণার ইচ্ছে হচ্ছে প্রেমাকে লবণ মরিচ দিয়ে ক্যাচ ক্যাচ করে কাঁচা আমের মতো কামড়ে খেতে, কিন্তু এখন পরিস্থিতি সামলাতে হবে। সে পদ্মজাকে বোঝানোর চেষ্টা করলো, আপা বিশ্বাস করো, শুধু এক ওয়াক্ত পড়িনি। আর আর প্রেমাকে আমি আমার চুড়ি দেইনি বলে। মিথ্যে বলবি না, কতবার বলেছি মিথ্যে কথা ছাড়তে। সত্য স্বীকার কর। কিসের কাজ তোর? পড়ালেখা ছেড়েছিস 4 বছর, ম্যাট্রিকটা আবার পড়লি না। বিয়ে করতে চাস না বলে বিয়ের জন্য জোর করিনি। তার মূল্য এভাবে কথা না শুনে দিবি? এটা তো আমারও কথা না, যিনি সৃষ্টি করেছেন ওনার আদেশ। পূর্ণা মাথা নত করে রাখে। পদ্মজা বিছানা থেকে নামতে নামতে বলল, ঘুমাবো না তোদের সাথে। প্রেমা আর্তনাদ করে উঠল, আপা আমার দোষ কি? পূর্ণা পদ্মজার কোমর জড়িয়ে ধরে। কিছুতেই যেতে দিবে না। পদ্মজা বলল, ছাড় বলছি। পূর্ণা আকতি করে বলল, যেও না, এখন থেকে প্রতিদিন পড়ব। সত্যি বলছি। সত্যি তো? বলল পদ্মজা। সত্যি। পদ্মজা বিছানায় পা তুলে বসলো। পূর্ণা আর চোখে প্রেমাকে দেখল। দৃষ্টি নিয়ে যেন হুমকি দিল, আমারও দিন আসবে। গ্রামে আসলে আমির প্রান্তর সাথে ঘুমায়, পদ্মজাকে তার বোনদের সাথে ছেড়ে দেয়। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। 2 বোনকে নিয়ে শুয়ে পড়ে পদ্মজা। কত কত গল্প তাদের। পদ্মজা শুধু শুনছে আর হাসছে। প্রেমার মুখ দিয়ে সহজে কথা আসে না। পদ্মজা আসলে কথা ঝুড়ি নিয়ে বসে। পূর্ণা নিজের বিয়ে নিয়ে বেশি কথা বলছে, পরিকল্পনা করছে। তখন প্রেমা ব্যঙ্গ করে বলল, ছোট আপা লজ্জায় লেশ মাত্র নেই। তখন পূর্ণা খেপে গিয়ে বলল, তুই যে প্রান্তরে বলছিলি শহরে গিয়ে সাহসী পুলিশ বিয়ে করবি, আমি কাউকে বলেছি তোর লজ্জা নাই? প্রেমা লজ্জায় জুবুথুবু হয়ে যায়। তার বড় আপার সামনে ছোট আপা কি বলছে? লজ্জায় কান দিয়ে ধোঁয়া বেরোতে থাকে। পদ্মজা হাসলো। প্রেমাকে বলল, লজ্জার কিছু নেই। অভিভাবকদের নিজের পছন্দ জানানো উচিত। তোর বিয়ে পুলিশের সাথেই হবে, আর পূর্ণার বিয়ে হবে পূর্ণার পছন্দ মতো। পদ্মজার কথায় পূর্ণা ভারী খুশি হলো। সে আবেগে আপ্লুত হয়ে বলল, নায়কের মতো জামাই চাই, একদম লিখন ভাইয়ার মতো। ওহো আপা, জানো
লিখন ভাইয়া এখানে শুটিং করতে আসছে। 1 সপ্তাহ হলো। পদ্মজা জানতে চাইলো কার বাড়ি। সাতগাঁয়ের হান্নান চাচার বাড়ি, বিশাল বড় টিনের বাড়ি। পদ্মজা চুপ হয়ে গেল। এই মানুষটা শুধুমাত্র তার স্মৃতি, কিন্তু মানুষটার জীবনের পুরোটা জুড়ে সে। এই তো মাস 4 আগে পদ্মজা পত্রিকা পড়তে বসেছিল। 3য় পৃষ্ঠায় লিখন স্যার ছবির সাথে ওপরে শিরোনাম দেখে বেশ অবাক হয় পদ্মজা। শিরোনামে লেখা, লিখন স্যার পদ্মফুল। পদ্মজা আগ্রহ নিয়ে প্রতিটি লাইন পড়ে। সাংবাদিক লিখনকে প্রশ্ন করেছেন, 30 তো পার হয়েছে, বিয়ে করবেন কবে? লিখন জানিয়েছে সে যখন আসবে। আমরা কি জানতে পারি কে সে? যদি দ্বিধা না থাকে জানাতে আমার বাধা নেই। সে পদ্মফুল। আমার 27 বছরের কঠিন মনে তোলপাড় তুলে দিয়েছিল। সেই তোলপাড়ের তাণ্ডব বুকের ভেতর আজও হয়। সেই ফুলের সুবাস নাকে আজও লেগে আছে। শুধু আমি তাকে জয় করতে পারিনি। লিখন স্যার সাক্ষাৎকারের কথোপকথন বেশ তোলপাড় তুলে ঢাকায়। এরকম একজন সুদর্শন পুরুষকে কোন নারী অবহেলা করেছে তা নিয়ে মানুষের কত কত কল্পনা জল্পনা, আলোচনা সমালোচনা। পদ্মজার অস্বস্তি হয় খুব। পূর্ণা পদ্মজাকে মৃদু ধাক্কা দিয়ে ডাকলো, ঘুমিয়ে গেলে আপা? না। তারপর বল, নিস্তরঙ্গ গলায় বলল পদ্মজা। ঝিঝি পোকার ডাক, শিয়ালের হাঁক ভেসে আসছে কানে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, তবুও কথা শেষ হচ্ছে না পূর্ণা পেমার। পদ্মজাও মানা করছে না, বরং অবাক হচ্ছে। তার বোনেরা কত কথা লুকিয়ে রেখেছে তার জন্য। কাকডাকা ভোর, ঘন কুয়াশায় চারপাশ ডুবে আছে। বাতাসের বেগ বেশি, ঠান্ডায় ঠোঁট কাঁপছে। পদ্মজার পরনে দামি গরম সোয়েটার, আবার শালও পরেছে। বাসন্তী সুতি সাদা শাড়ি পরে রান্না করছেন, মাঝে মাঝে কাঁপছেন। পদ্মজা দ্রুত পায়ে রান্নাঘরে ঢুকলো। বাসন্তী পদ্মজাকে দেখে হেসে বললেন, কিছু লাগবে? পদ্মজা খেয়াল করে দেখলো বাসন্তীর মুখটা ফ্যাকাশে। ঠান্ডাই এমন হয়েছে। সে শক্ত করে প্রশ্ন করলো, আপনার শীতের কাপড় নেই? বাসন্তী হেসে বলল, আছে তো। তাহলে এভাবে শীতে কাঁপছেন কেন? নামাজ পড়ে ঘুমিয়ে পড়তেন। বয়স হয়েছে তো, যান ঘরে যান। ভাত বসিয়েছি, আমি দেখব। সারা রাত তো সজাগ ছিলে আম্মা, তুমি ঘুমাও। আমি রাতে ঘুমিয়েছি। তাহলে সোয়েটারটা পরে আসেন। বাসন্তী মাথা নত করে বসে রইলেন। পদ্মজা বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকে। এরপর নিজের গায়ে শাল বাসন্তীর গায়ে দিয়ে বলল, নিজের জন্য কিছু কেনা উচিত। পূর্ণা বয়সে বেড়েছে, বুদ্ধিতে না। ও পারে না কিছু সামলাতে, শুধু আবদার করতে পারে। যতদিন বেঁচে আছেন নিজের যত্ন নিন। আমি ঘরে যাচ্ছি। পদ্মজা রান্নাঘর ছেড়ে বারান্দার গ্রিলে ধরে বাইরে তাকালো। কুয়াশার জন্য বাড়ির গেটও দেখা যাচ্ছে না। সে ঘুরে দাঁড়ালো ঘরে ঢোকার জন্য। তখন মনে হলো উঠানে কে যেন দাঁড়িয়ে আছে। পদ্মজা আবার ঘুরে তাকালো, দেখতে পেল তার শাশুড়ি ফরিনাকে। তীর্থের কাকের মতো তাকিয়ে আছে। শুকিয়েছে খুব বেশি, গায়ে লাল সাদা রঙের মিশ্রণে শাড়ি। ফরিনার চারপাশে উড়ো কুয়াশা। কুয়াশার দেওয়াল ভেদ করে যেন তিনি শুধুই আসতে পেরেছেন। পদ্মজা হন্তদন্ত হয়ে বের হলো। কাছে এসে দাঁড়াতেই বুকটা হু হু করে উঠল। ফরিনা পদ্মজাকে দেখে কেঁদে দিলেন। পদ্মজা ফরিনার খুব কাছে এসে দাঁড়ালো, পা ছুঁয়ে সালাম করলো। এরপর ফরিনার ঠান্ডা 2 হাত ধরে বলল, এত সকালে কেন আসতে গেলেন? আমরা তো যেতামই। এত রাগ তোমার? না আম্মা, আপনার প্রতি কোনো রাগ নেই আমার। 8 মাস আপনি আমার যে যত্ন নিয়েছেন, মায়ের অভাব বোধ করিনি। মনে হয়েছিল আমার মা ছিল আমার পাশে। তাহলে কেড়ে যাও না আমার কাছে। আমার ছেঁড়ার কেন মুখ ফিরাইয়া নিচে আমার থাইকা? উনি পাগল। আম্মা, আপনি কেমন আছেন? দেখে বোঝা যাচ্ছে ভালো নেই। আম্মা বিশ্বাস করুন, আপনার প্রতি আমাদের রাগ নেই। ওই বাড়িটা দেখলে খুব কষ্ট হয় আম্মা, খুব যন্ত্রণা হয়। এজন্য যাই না। আপনাকে অনেকবার চিঠি লিখেছি যেন ঢাকা গিয়ে কয়দিন থেকে আসেন। গেলেন না কেন? ফরিনা অবাক হয়ে বললেন, আমার কাছে তো কোনো চিঠি আসে নাই। সে কি, আমি তো এই 4 বছরে 6টা চিঠি লিখেছি আপনার নামে, পাঠিয়েওছি। আমি তো পাই নাই। ফরিনা চিন্তিত হয়ে পড়লেন। পদ্মজা বলল, আচ্ছা, এ ব্যাপারে কথা বলবো ওনার সাথে। আমি যখন আম্মার কবর জিয়ারত করতে আসি তখনও তো এসে আমাকে আর ওনাকে দেখতে যেতে পারতেন আম্মা। তোমরা বাড়ি তো যাও না বইলা আমি ভাবছি আমারে ঘেন্না করো তোমরা, তাই সামনে আইতে পারি নাই। আমার জন্য আমার নাতনিটা। ফরিনা হু হু করে কেঁদে উঠলেন।
পদ্মজার চোখ ছলছল করে উঠল। সে ফরিনাকে বলল, আপনার জন্য কিছু হয়নি আম্মা, আপনি এভাবে ভাববেন না। কান্না থামান। যতই বলো মা, কান্না থামাবে না। 4 বছর ধরে এভাবে কাঁদছে। মুজিদের কণ্ঠস্বর শুনে পদ্মজা দ্রুত ঘোমটা টেনে নিল। মুজিদকে সালাম করে বলল, ভালো আছেন আব্বা? এই তো আছি কোনো মতে। আম্মা, আপনি কান্না থামান, আমার খারাপ লাগছে। ফরিনা আঁচল দিয়ে চোখের জল মুছলেন। এরপর বললেন, আমার বাবু কই? ভেতরের ঘরে ঘুমাচ্ছে, ডেকে দিচ্ছি। না, থাকুক, ঘুমাক। পদ্মজা শ্বশুর শাশুড়িকে সদর ঘরে নিয়ে আসে। আস্তে আস্তে সবার ঘুম ভাঙে। আমির যত যাই বলুক, মাকে দেখেই নরম হয়ে যায়। জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। মুজিদ ছেলে আর ছেলের বউকে ছাড়া কিছুতেই বাড়ি যাবেন না। কম হলেও 4-5 দিন থেকে আসতে হবে। অবশেষে আমির রাজি হলো। পেমার সামনে পরীক্ষা, তাই পেমাকে সাথে নিল না। বাসন্তী, পেমা, প্রান্ত বাড়িতে রয়ে যায়। পূর্ণা সাথে যায়। হাওড়াদার বাড়ির গেট পেরিয়ে ভেতরে পা দিতেই পদ্মজা সর্বাঙ্গ অদ্ভুতভাবে কেঁপে ওঠে। সূর্য ওঠেনি, দমকা বাতাস হচ্ছে। সেই বাতাসে শাঁসা শব্দ হচ্ছে। মাথার ওপর দিয়ে বাজ পাখি উড়ে যায়। এই পাখির ডাক অদ্ভুত হাহাকারের মতো, যেন মনে চেপে রাখা কষ্ট ও ক্ষোভ নিয়ে কেউ আত্মচিৎকার করছে। নাকি এটাই নিছকই পদ্মজার ভাবনা? চারিদিকে চোখ বুলাতে বুলাতে আলোকঘর পেরিয়ে অন্দরমলের সামনে এসে দাঁড়ালো সে। 4 বছর পূর্বে তো এইখানে সেই জায়গাটাই তার আদরের 3 মাসের কন্যা পারিজার রক্তাক্ত লাশ পড়েছিল। পদ্মজার বুক কেমন করে উঠল। বুকে হাত রেখে দাঁড়িয়ে পড়ে। আমির উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, খারাপ লাগছে? পদ্মজা স্বাভাবিক হয়ে বলল, না। থামলো, নিঃশ্বাস নিল। এরপর বলল, পূর্ণাকে দেখুন, কেমন পাগল। আমির সামনে তাকালো। পূর্ণা মাথার ওপর ব্যাগ নিয়ে সবার আগে বড়ই খেয়ে খেয়ে কোমর দুলিয়ে হেঁটে যাচ্ছে। অন্দরমহলের সামনে এবং আলোকঘরের পিছনে মধ্যিখানে টিউবওয়েল বসানো হয়েছে। হেমন্তকালে ধান কাটা হয়েছে, তখন কামলারা আলোকঘরে থেকেছে। তাদের জন্যই এই টিউবওয়েল বসানো হয়েছিল। টিউবওয়েলের চারপাশে গোল করে সিমেন্ট দিয়ে মেঝেও করা হয়েছে। সব মিলিয়ে একটা কলপাড় তৈরি হয়েছে। পূর্ণা নারিকেল গাছের সামনে এসে থমকে দাঁড়ালো। কলপাড়ে এক সুদর্শন যুবক পিঁড়িতে বসে গোসল করছে, পরনে লুঙ্গি। রানী গামছা নিয়ে দাঁড়িয়ে আছে, কি যেন বলছে। পূর্ণা ব্যাগ রেখে হাঁ করে সেই যুবককে পরখ করে। সুঠাম সুগঠিত শরীর, মায়াবী ফর্সা স্বাস্থ্যোজ্জ্বল ত্বক, প্রশস্ত বুকে ঘন পশম, চওড়া পিঠ, শক্তপোক্ত দেখতে 2 হাত। ডান হাতে ছোট কলস নিয়ে মাথায় পানি ঢালছে। সেই জল চুল থেকে কপাল, কপাল থেকে ঠোঁট, ঠোঁট থেকে বুক বেয়ে গড়িয়ে পড়ছে। হঠাৎ চুল ঝাঁকি দিয়ে উঠল। জলের ছিটা ছড়িয়ে পড়ে চারিদিকে। রানী যুবকটিকে বকতে বকতে দূরে সরে দাঁড়ায়। যুবকটি আবারও মাথায় পানি ঢেলে চুল ঝাঁকায়। উদ্দেশ্য রানীকে ভিজিয়ে দেওয়া। পূর্ণা মুগ্ধ হয়ে দেখল। সে দ্রুত ব্যাগ মাটিতে রেখে দিল। ওড়না ঠিক করে চুল ছেড়ে দিল। এরপর কলপাড়ের দিকে হেঁটে গেল। ঠোঁটে তার হাসি, চোখের দৃষ্টি দেখলে যে কারোর মনে হবে পূর্ণা অপরিচিত এই যুবকটিকে চোখ দিয়ে পিষে ফেলছে। কলপাড়ের পাশে ভেজা কাদা ছিল। পূর্ণা পা রাখতে পিছলে পড়ে যায়। ধপাস শব্দ শুনে যুবকটি লাফিয়ে উঠে ভরাট কণ্ঠে চিৎকার করে উঠল, বোয়াল মাছ, বোয়াল মাছ। ঘটনাটি পদ্মজার চোখে পড়তেই ছুটে আসে। রানী আকস্মিক ঘটনায় হতভম্ব। সে পূর্ণাকে তুলতে দৌড়ে আসতে গিয়ে শাড়ির সাথে পা প্যাঁচ লাগিয়ে পূর্ণার চেয়ে ঠিক 1 হাত দূরে ধপাস করে পড়ল। এ যেন ধপাস করে পড়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। যুবকটি হাসবে নাকি সাহায্য করবে বুঝে উঠতে পারছে না। সেকেন্ড 2 ভেবে মনস্থির করল, হাসা ঠিক হবে না, সাহায্য করা উচিত। কলপাড় থেকে 1 পা নামাতেই পদ্মজা চলে আসে। পূর্ণাকে তোলার চেষ্টা করে। যুবকটি রানীকে সাহায্য করে ওঠার জন্য। পদ্মজা উদ্বিগ্ন হয়ে পূর্ণাকে প্রশ্ন করল, খুব ব্যথা পেয়েছিস? পূর্ণার মুখ ঢেকে আছে, রেশমি ঘন চুলে। আর চোখে একবার যুবকটিকে দেখল। এরপর মিনমিনিয়ে বলল, না। ফরিনা ছুটে এসে বললেন, এইটা কেমনে হইল? এই ছেড়ি এমনে আইলো কেন? ও ছেড়ি, কোন হানে দুঃখ পাইছো? পূর্ণা নরম কণ্ঠে বলল, চাচি, ব্যথা পাইনি। পাওনি মানে কি? সোজা হয়ে দাঁড়াতে পারছো না? পদ্মজা, ওকে নিয়ে যাও। কাদা মেখে কি অবস্থা, বলল আমির। রানী পদ্মজা আর আমিরকে দেখে প্রচণ্ড অবাক হয়েছে। খুশিতে তার কাঁদতে ইচ্ছে হচ্ছে।
আমিরের পা ছুঁয়ে সালাম করে বলল, দা ভাই তুমি আইছো? পদ্মজা এতদিনে আমারে মনে পড়েছে? পদ্মজা মৃদু এসে বলল, তোমাকে সবসময় মনে পড়ে আপা। আমরা পরে অনেক গল্প করব। পূর্ণাকে নিয়ে এখন ভেতরে যাই। পদ্মজা এবং ফরিনা পূর্ণাকে ধরে ধরে অন্দরমহলে নিয়ে গেল। পিছু পিছু রানীও গেল। যুবকটি আমিরের সামনে এসে দাঁড়ালো, হেসে বলল, আসসালামু আলাইকুম আমির ভাই। চিনতে পারতেছেন? আমির যুবকটিকে চেনার চেষ্টা করলো, এরপর বলল, মৃদুল না? জি ভাই। আমিরের হাসি প্রশস্ত হলো। মৃদুলের সাথে কর্মর্দন করে বলল, সেই ছোটবেলায় দেখেছি, কত বড় হয়ে গেছিস, চেনাই যাচ্ছে না। আমার ঠিকই আপনারে মনে আছে। আমি মৃদুলের বাহুতে আলতো করে থাপ্পড় দিয়ে বলল, ছোটবেলা তো তুমি করে বলতি, এখন আপনি আপনি বলছিস কেন? মৃদুল এক হাতে ঘাড় ম্যাসাজ করে হাসলো, এরপর বলল, 16-17 বছর পর দেখা হয়েছে তো তো কি হয়েছে? তুমি বলে সম্বোধন করবি। গোসল করছিলি নাকি? জি। কাপড় পাল্টে আয়, অনেক আলাপ হবে। আচ্ছা ভাই।